নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 8ই এপ্রিল দিদিমণি মনোনয়ন জমা দিয়েছেন এবং জমা দিয়ে বলেছেন তৃণমূলই আবার সরকার তৈরি করবে। সেটা দিদিমণি বলতেই পারেন, তিনি 15 বছর রাজ্যপাট সামলাচ্ছেন। তিনি তো মুখে কখনো প্রকাশ করবেন না যে তার আত্মবিশ্বাস টলে গেছে, আত্মবিশ্বাস চির খেয়েছে। কিন্তু বাস্তব হলো এই, সমগ্র তৃণমূল ব্রিগেড একটা জিনিস বুঝতে পারছে যে এবার সরকার যদিও হয়, টায়ে টুয়ে সংখ্যাগরিষ্ঠতার থেকে একাধটা বেশি আসনই শাসক দলের বরাতে জুটতে পারে এবং সেক্ষেত্রে সেই সরকারের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী আদৌ শপথ নিতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ ধরুন তর্কের ক্ষেত্রে তৃণমূল 150-55 পেল আর বিজেপি আপনার পেল 130-এর একটু বেশি, 135, আর ধরুন তৃণমূল কংগ্রেস পেল 150, তো অপারেশন লোটাস চালু হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের বহু বিধায়ক তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন, তারা নির্বাচিত হয়ে গেলে বিজেপির পালে চলে আসতে পারে। মুখ্যমন্ত্রী এটা আন্দাজ করেই বোধহয় কোনো একটা সভা থেকে বললেন, এই যে ইডি ডেকে বেড়াচ্ছে প্রার্থীদের, এর কারণটা হচ্ছে জেতার মানে ফলাফল বেরোনোর পর বিজেপির যদি কিছু কম পড়ে তাহলে তৃণমূলের নির্বাচিত বিধায়কদের থেকে তারা বিধায়ক কিনে নেবে। এটা দিদিমণির ব্যাখ্যা, সে যাই হোক না কেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দিদিমণি যে আতঙ্কিত তার প্রত্যেকটা শব্দ থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যখন বক্তৃতা দিচ্ছেন নতুন কোনো কথা নেই, নত্যসত্ত্ব জ্ঞান নেই, কমিশন বিজেপিকে একযোগে আক্রমণ করা বহুদিন ধরে করছেন এবং সবথেকে মজার ব্যাপার হলো খাদ্যচোর বালুকে তিনি বিরাট দরাজ সার্টিফিকেট দিলেন। আচ্ছা, বালুর মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছিল টিউশন করিয়ে? নোটবন্দির সময় বালু কত টাকা নগদ ব্যাংকে ফেলেছিল? সমস্ত তথ্য কিন্তু তদন্তকারী সংস্থার হাতে আছে এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। আমি তাই ভাবছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় কি অন্যায়টাই করলেন, যদি না 22শে জুলাই 2022 ইডি রাতভর যখন তার বাড়িতে তল্লাশি চালিয়ে যখন তাকে গ্রেপ্তার করলো এবং ইডির আধিকারিকরা বলেছিলেন যে আপনি কাকে ফোন করতে চান, তখন পার্থবাবু বলেছিলেন আমার আত্মার আত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যাস, মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন, কি আমার নাম, আমাকে ফোন করতে চায় পার্থ। ব্যাস, সেখান থেকেই পার্থ একেবারে ব্যাড বুকে চলে গেল। বালু ওসব করেনি, 1 বছরের একটু বেশি সময় জেলে থেকে সে বহাল তবিয়তে বেরিয়ে বিধানসভা সেশন অ্যাটেন্ড করে এখন হাবড়াতে প্রার্থী এবং দিদিমণির দরাজ সার্টিফিকেট পেয়ে বালু এখন যারপরনাই উল্লসিত। মানে ভাবটা এমন, চুরি করেছি বেশ করেছি, কে আমার কি করবে। যাই হোক, জনদেবতা শেষ পর্যন্ত বালুকে জেতাবেন না প্রত্যাখ্যান করবেন সেটা সময় বলবে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দিদিমণির এই মানসিক চাপ, এই আতঙ্ক, এটা স্বাভাবিক। রাজ্য পাঠানোর ভয়, কারণ দিদিমণি জানেন একবার রাজ্যপাট থেকে তিনি সরে গেলে তার হাতে পেন্সিলটুকু ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু বাংলা গণমাধ্যমের একটা বড় অংশের এরকম আর্তনাদ কেন? বিশেষ করে চামচাবাজার পত্রিকা, তারা এমনভাবে পুরো ঘটনাবলীকে বিশ্লেষণ করছে, প্রথম পাতায় ছবি ছাপছে, ট্রাইব্যুনালের সামনে মানুষের দীর্ঘ লাইন, মানুষের যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দিদিমণি যে ন্যারেটিভটা তৈরি করেছেন, চামচাবাজার সেই ন্যারেটিভটাকেই সাগ্রহে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। চামচাবাজারের কথা বললাম কেন? তারা একটা বড় সংবাদপত্র গোষ্ঠী, কিন্তু আরো যেসব উরুকাত মদনা আছে তারাও সমস্বরে বৃন্দগান করছে।
বিষয়টা কেন করছে জানেন? নগদ নারায়ণের জন্য। এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের শিল্প নেই, কলকারখানা নেই, বেসরকারি বিনিয়োগ নেই। তাহলে বেসরকারি উদ্যোগ না হলে এই সংবাদ মাধ্যমগুলো তাদের খরচ চালাবার জন্য, তাদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা কোথা থেকে পাবেন? তাই তারা একান্তভাবে নির্ভরশীল ওই 14 তলার উপরে, এবং 14 তলাও তাদেরকে খুশি করতে কখনো পিছপা হন না। সরকারি কর্মচারীরা ডিএ পান না, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, শূন্য পদে নিয়োগ হয় না, কিন্তু চামচাবাজার সব অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের একটা বড় অংশ নিয়মিত বিজ্ঞাপন বাবদ টাকা পেয়ে আসছে, প্রতি মাসেই তারা পেয়ে আসছে ফ্যাট অ্যামাউন্ট। তাই তাদের স্বাভাবিক আনুগত্য বঙ্গেশ্বরীর প্রতি থাকবে, এবং বাংলা গণমাধ্যমের একটা বড় অংশ পরিচালনা করে আরবান নকশালরা। এসআইআর এর বিরোধিতা তাদের ক্ষেত্রে অনেকটা নীতিগত কারণ। এই যে চামচাবাজার পত্রিকার উত্তর সম্পাদকীয় নিবন্ধ কারা লিখছেন দেখবেন তালিকাটা ধরে ধরে বিগত 2 সপ্তাহে প্রত্যেকেই সেকুমাকু ইকোসিস্টেমের এবং না হলে আরবান নকশাল। অর্থাৎ ওই যে ন্যারেটিভ তৈরি করা, আগের বার এরা করেছিল নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, এবার এখন এসআইআর এর বিষয়টাকে সামনে এনেছেন। এসআইআর একটা প্রক্রিয়া, এটা তো 5 বছর অন্তর হওয়া উচিত। সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক কাজ করছে, এবং দিদিমণি কিভাবে এই প্রক্রিয়াটাকে বিগড়ে দিতে চেয়েছিলেন তার অজস্র প্রমাণ আছে। চামচাবাজারকে দেখবেন একটা শব্দ এ নিয়ে বলে না, বরঞ্চ কিছু ছবি ছাপিয়ে এমন একটা ভাব করছেন যে মানুষ নাকি চরম দুর্দশার মধ্যে পড়েছে। আরে তালিকাতে নাম থাকবে বৈধ ভারতীয় নাগরিকদের, যাদের ভোটাধিকারের বয়স হয়েছে, তারাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, অন্য কেউ করবে না। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম যতই কাঁদুন না কেন, ওটা হবে না। ওসব দিন শেষ হয়ে গেছে। আপনারা ন্যারেটিভ তৈরি করবেন তথাকথিত বিদ্বজন বা তৃণভোজীদের দিয়ে, বাংলার মানুষ সেগুলোকে গ্রহণ করবে, ওসব দিন চলে গেছে। আপনাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট। আপনারা যেন তেন প্রকারেণ বঙ্গেশ্বরীকে 14 তলায় রাখতে চান, যাতে আপনাদেরও নিজেদের রাজ্যপাটটাকে সুরক্ষিত থাকে। এসআইআর সময়ের দাবি, এসআইআর নিয়ে যে কাণ্ড কারখানা ঘটেছে তার জন্য একমাত্র দায়ী যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দিদিমণি এখন ভুল বোঝাচ্ছেন, উস্কানি দিচ্ছেন, তিনি সওয়াল করার জন্যই শেষ পর্যন্ত 32 লক্ষ নাম রয়ে গেল, এসব হচ্ছে কুমিরের কান্না। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হতো না, জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের এই বিষয়ে ঢুকতে হতো না, মাইক্রো অবজারভার, ইআরও, এইআরওরা মিলে সমন্বয়ের মাধ্যমে কাজটা করতেন। দিদিমণি মাইক্রো অবজারভারদের বিশ্বাস করতে পারছিলেন না, সুপ্রিম কোর্টে গেলেন। লক্ষ্য ছিল কি? এসআইআরটাকে বন্ডুল করে দেওয়া, 2025-এর ওই ভুল তালিকাকে সামনে রেখে ভোট করা। এটাই হচ্ছে সার্বিক পরিস্থিতি। দিদিমণির কাণ্ড কারখানার জন্যই আজকে এত মানুষের দুর্ভোগ, সেটা কিন্তু অনুপ্রাণিত গণমাধ্যম বলছে না। দিদিমণি আতঙ্কিত, কাঁদছে বাংলার অনুপ্রাণিত গণমাধ্যম, কারণ তারা বুঝেছে দিদিমণির রাজ্যপাট চলে গেলে তাদের ক্ষতি অনেক বেশি হবে। কলাটা মূলটা, এই কমিটি ওই কমিটি, যার সঙ্গে কৃষির কোনো সম্পর্কই নেই, হ্যাঁ, যিনি দিদিমণির লোকে বলে পাদুকা বহন করতেন, তিনি একটা মোটা টাকার মাইনে পেয়ে বসে আছেন, কি উপদেষ্টা নাকি কি নির্দেশক, কৃষি টিষি বা খাদ্য টাদ্যর ইত্যাদি। হ্যাঁ, তো এদের তো ভেস্টেড ইন্টারেস্ট আছে।
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এস্কেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এই ভেস্টেড ইন্টারেস্টটা থাকার জন্যই এরা চেষ্টা করছেন ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করতে। আরে মানুষ তো ভোট দেওয়ার জন্য দাঁড়ায়। একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যে প্রক্রিয়াটা হচ্ছে ভোটার তালিকাকে নির্মূল করা। তার জন্য মানুষ সহযোগিতা করেছেন, কোটি কোটি মানুষ সহযোগিতা করেছেন, এবং কোটি কোটি মানুষের নাম উঠেছে। তামিলনাড়ুতেও তো অত নাম বাদ গেছে, উত্তরপ্রদেশে তো অত নাম বাদ গেছে। কোথাও এরকম সেখানকার সংবাদ মাধ্যমের আর্তনাদ শুনছেন? শোনেননি, শুনবেনও না। একমাত্র এখানে চামচাবাজার যার নেতৃত্বে বাকিরা সমবেত আর্তনাদ করছেন, গেল 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 গেল। এসআইআরটা খুব ভুল প্রক্রিয়া, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আরে এসআইআর এর পরে আমরা জানতে পারলাম যে কারা প্রকৃত ভোটার। না হলে তো ওই মৃত, পার্মানেন্টলি শিফটেড, ডুপ্লিকেট সব নাম তালিকায় থাকতো। তৃণমূল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন, সময়ও মিলেছিল। তারপর নাকি ডেরেক ওব্রায়েন বলেছেন কমিশন দুর্ব্যবহার করেছেন, কথা শুনতেই চাননি। নিশ্চয়ই কমিশন তার উত্তর দেবে। আর প্রথম কথা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নিষ্পত্তি হলো, সেটা কমিশন তো করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিচার বিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করেছিলেন, তারাই কাজটা করেছেন। পুরো বিচার বিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে। এখানে কমিশনের ভূমিকাটা কি? সত্যের অপলাপ করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। দিদিমণির জন্যই আজকে এই কাণ্ড কারখানা ঘটলো। দেখুন, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম এই প্রশ্নটা তুলছে না। দিদিমণি যখন সওয়াল করেছিলেন তখন তারা দিদিমণিকে গ্লোরিফাই করেছিল, এমন সওয়াল নাকি করলেন, সারা পৃথিবীতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এমন সওয়াল করতে পারেন না। চামচাবাজিতে এদের যদি কোনো পদক থাকে, প্রথম স্থানকে অধিকার করবে যে এই নিয়ে অনুপ্রাণিত গণমাধ্যম নিজেদের মধ্যে স্টিফ কম্পিটিশন চালু করেছে। লাভ তো হলো না, কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করলেন, অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে দিয়ে ন্যারেটিভ তৈরি করলেন। শেষমেশ কি রইল? হাতে রইল পেন্সিল। 91 লক্ষ নাম বাদ গেল। লড়াইটা তুল্যমূল্য হয়ে গেল। বিভিন্ন সর্বভারতীয় সমীক্ষা বলছে কাঁটে কা টক্কর। কেউ তৃণমূলকে 160-এর বেশি দিচ্ছে না। রেঞ্জ কি 140 থেকে 160, বিজেপি 130 থেকে 150, যে কেউ ক্ষমতা দখল করতে পারে। লাভ তো কিছু হলো না, বরঞ্চ কমিশনের সঙ্গে সহযোগিতা করলে পরে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হতো না। কনসেনসাসের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতো। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলোও নিষ্পত্তি হতো আপোষে। কিন্তু দিদিমণি ঝগড়া করবেন বলে, বিরুদ্ধচারণ করবেন বলে শেষ বিন্দু পর্যন্ত গিয়ে বাংলার মানুষকে আজকে এই অবস্থার মধ্যে দাঁড় করিয়েছেন। যদি ওই অনুপ্রাণিত গণমাধ্যমের ন্যারেটিভ সত্যি বলে মেনেও নি তর্কের খাতিরে, মানুষের দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগের জন্য একমাত্র দায়ী হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।